ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্যাশনেট টিউটর। লাস্ট ভিডিওতে আমরা মৌলিক অধিকার কি, মৌলিক অধিকারের বৈশিষ্ট্য এবং রাইট টু ইকুয়ালিটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা লাস্ট 5টি অধিকার নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেল দ্য প্যাশনেট টিউটরকে সাবস্ক্রাইব করো। রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 19 থেকে 22-র মধ্যে দেওয়া রয়েছে। আর্টিকেল 19 আমাদের 6টি অধিকার দিয়েছে। কি কি? রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু প্রফেশন, ট্রেড অ্যান্ড কমার্স, রাইট টু মুভমেন্ট এবং রাইট টু রেসিডেন্স। এই 6টি রাইট আর্টিকেল 19 আমাদের দিয়েছে। এর মধ্যে বলা হয় ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 21-এর একটি অবিচ্ছেদ্য অংশ। কেন? কারণ এটি আমাদের সসম্মানে বাঁচার অধিকার দেয়। এবার আসি 19-এর কিছু ক্লজে। আর্টিকেল 19 ক্লজ 1A, এখানে বলা হয়েছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে আমরা অনেকভাবে ব্যক্ত করতে পারি। যেমন আমরা কোনো কথা বলার মাধ্যমে ব্যক্ত করতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ব্যানার নিয়ে সবার সামনে যেতে পারি, আমরা কোনো সিগন্যাল দিয়ে, কোনো সাইন দিয়েও এই জিনিসটা ব্যক্ত করতে পারি। এবার আসি পরবর্তী অধিকার। এই আর্টিকেল 19 ক্লজ 1 এর মধ্যেই ফ্রিডম অফ প্রেসও দেওয়া হয়েছে। প্রেসের ফ্রিডম বলতে শুধুমাত্র প্রেস মিডিয়া নয়, এর মধ্যে টিভি মিডিয়াও পড়ছে, রেডিও পড়ছে, এমনকি সোশ্যাল মিডিয়াও পড়ছে, যা আর্টিকেল 19 ক্লজ 1 এর মধ্যে রয়েছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে পাস হয়েছে এই বিলটি। এটিও কিন্তু আর্টিকেল 19-এর এই ক্লজ 1-এর মধ্যেই রয়েছে। আর্টিকেল 19 ক্লজ 1B, শান্তিপূর্ণ সভা গঠনের অধিকার। মনে রাখতে হবে এই সভায় কিন্তু কোনো রকম আর্মস ব্যবহার করা চলবে না। আমাদের সভা গঠন করার অধিকার দিয়েছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে কোনো রকমভাবে যদি পাবলিক ডিসঅর্ডার হয় বা কোনো ঝামেলা সৃষ্টি হয়, কোনো মরালিটি এফেক্ট করে, কোনো ডিসেন্সিকে ভায়োলেট করে, তাহলে কিন্তু সরকারের সম্পূর্ণ অধিকার আছে সেই সভাকে কন্টিনিউ না করতে দেওয়া। 19 ক্লজ 1C, অ্যাসোসিয়েশন বা সমিতি গঠনের অধিকার। এই সমিতি গঠনের ক্ষেত্রে বলা হয়েছে সরকার, আমরা যে কোনো জায়গায় যে কোনো সমিতি গঠন করতে পারি এবং কোনো ব্যক্তির যদি মনে হয় আমি এই সমিতিতে থাকবো, তাহলে সে সেই সমিতিতে থাকতে পারে। আর তার যদি ইচ্ছে না থাকে তাহলে সে নিজের সম্পূর্ণ অধিকারে সেই সমিতি থেকে বেরিয়ে যেতে পারে। এই ছিল আর্টিকেল 19 পুরো বিষয়টা। এরপর আসছি আর্টিকেল 20। আর্টিকেল 20 প্রোটেকশন ইন কনভিকশন ফর সার্টেন কেসেস। কিছু কেসের ক্ষেত্রে, কিছু অপরাধের ক্ষেত্রে আমাদের সুরক্ষা প্রদান করছে, অর্থাৎ কিছু অপরাধের শাস্তির ক্ষেত্রে আমাদের সুরক্ষা প্রদান করছে। আমরা এখানে 3 ধরনের সুরক্ষা পেতে পারি, প্রোটেকশন পাই। কি কি? প্রথমে আসছে 20 ক্লজ 1, যেখানে বলা হয়েছে আমাদের যে ভিত্তিতে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, সেই অ্যারেস্ট করার সময় যদি তার অপরাধটা বৈধ থাকে, অর্থাৎ যেই সময় তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেই সময় সেই অপরাধটি যদি ক্রিমিনাল লয়ের আওতায় থাকে, তবেই একমাত্র তাকে অ্যারেস্ট করতে পারে। 20 ক্লজ B বা 20 ক্লজ 2, এখানে বলা হয়েছে স্টেট কোনোভাবে ডাবল জিওপার্ডি করতে পারবে না। কি এই ডাবল জিওপার্ডি? ডাবল জিওপার্ডি হচ্ছে একই অপরাধের জন্য অনেকবার শাস্তি হবে না। কীরকম? যদি কেউ একটা মার্ডার করে থাকে তাহলে তার ফাঁসি শাস্তি হতে পারে, কিন্তু সে যদি আরও 5টা মার্ডার করে তাহলে কি তাকে 5বার আলাদা আলাদা শাস্তি দেবে? নয়। এটাই হচ্ছে ডাবল জিওপার্ডি। সে যদি 6টা মার্ডারও করে আরও, তার একবারই ফাঁসি হবে। এই ডাবল জিওপার্ডির সিস্টেমটা আর্টিকেল 20 ক্লজ 2-তে রয়েছে। আর্টিকেল 20 ক্লজ 3, এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিকে স্টেট জোর করে তার কনফেশন নিতে পারবে না। সে যদি নিজের থেকে নিজের স্বীকারোক্তি করে তো দ্যাটস ফাইন,
কিন্তু জোর করে শুধুমাত্র কেস চাপা দেওয়ার জন্য বা কেস বন্ধ করার জন্য একজন নিরপরাধ মানুষকে দিয়ে জোর করে কোনো কনফেশন নিয়ে নেওয়া, হয়তো সে সেই অপরাধটা করেইনি তারপরেও তাকে দিয়ে নিয়ে নেওয়া, এটা ন্যায়সম্মত নয়। তাই এরকম কনফেশনকে আমাদের বিচার ব্যবস্থা মান্যতা দেয় না। এই ছিল আর্টিকেল 19 আর 20। আর্টিকেল 21 যা আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে বা জীবনের অধিকার দিয়েছে। আর্টিকেল 21-এর মধ্যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এবং রাইট টু প্রাইভেসিও পড়ে। আর্টিকেল 21-কে বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 3 এবং পার্ট 4-এর ব্যাকবোন বা ব্যাকবোন অফ পার্ট 3 অ্যান্ড পার্ট 4। পার্ট 3 মানে আমাদের এই মৌলিক অধিকার, আর পার্ট 4 হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। কেন? কারণ যদি আমাদের থেকে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস নিয়ে নেওয়া হয়, সমস্ত ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করে দেওয়া হয়, তারপরেও কিন্তু আর্টিকেল 20 আর আর্টিকেল 21-কে বজায় রাখা হয়। আর যদি আর্টিকেল 21 থাকে তাহলে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসই আমার আওতায় রয়েছে। কীরকম? জীবনের অধিকার মানে আমার বাঁচার অধিকার, তার জন্য দরকার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন থাকলেই আমরা আমাদের ইকুয়ালিটির কথা বলতে পারি, আমরা আমাদের ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলতে পারি, এডুকেশনাল রাইটসের কথা বলতে পারি। তাহলে দেখা যাবে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসকে এক করে কিন্তু আমরা আর্টিকেল 21-এর আন্ডারে রাখতে পারি এবং এটা রেখেওছে। এরপর আসছি আর্টিকেল 21 পার্ট এ। 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 21 পার্ট এতে 6 থেকে 14 বছরের যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনে দেওয়ার কথা বলা হয়েছে। সরকারকে অ্যাসিওরিটি দিতে হবে যে আমাদের এখানে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেওয়া হয় এবং প্যারেন্টস যারা আছে, শিশুদের যারা অভিভাবক আছে, তাদেরকেও এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন তারা তাদের শিশুরা যাতে পায় সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। আর্টিকেল 22 যা আমাদের অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে কিছু প্রোটেকশন দেয়। শুধুমাত্র প্রোটেকশনই দেয়, এই ক্ষেত্রে এই নয় যে আমার অপরাধের করেও আমি ছাড়া পেয়ে যাব। সামান্য কিছু প্রোটেকশন দেয় যা ইনিশিয়ালি কাজে লাগে। কি কি? প্রথমে আমাদের এক্ষেত্রে আমাদের 3টে প্রোটেকশন দিয়ে থাকে। ফার্স্ট প্রোটেকশন 22 ক্লজ 1, যেখানে বলা হয়েছে আমাকে বা কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তো অ্যারেস্টের আগে প্রায়র ইন্টিমেশন তাকে এবং তার ফ্যামিলিকে দিতে হবে কোন অপরাধের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। যদি সে মনে করে তাহলে সে তার নিজস্ব লয়ারকে অ্যাপয়েন্ট করতে পারবে। এটা হলো 22 ক্লজ 1। 22 ক্লজ 2-তে বলা হয় কারোকে শুধুমাত্র সন্দেহের জেরেই অ্যারেস্ট করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র আমার তাকে সাসপেক্ট হয় যে এই কাজটা করতে পারে বা এই অপরাধটা করেছে, কিন্তু আমার কাছে কোনো এক্স্যাক্ট কোনো এভিডেন্স নেই, সেক্ষেত্রে কিন্তু আমি তাকে কোনোভাবেই অ্যারেস্ট করতে পারবো না। আমার কাছে তার বিপক্ষে প্রমাণ থাকতে হবে, সেই প্রমাণ নিয়ে গিয়ে আমি তাকে অ্যারেস্ট করব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে, যেই মুহূর্তে আমি যাকে অ্যারেস্ট করলাম পুলিশ রেকর্ডে কিন্তু তার নামটা অবশ্যই থাকতে হবে। আর্টিকেল 22 ক্লজ 3-তে বলা হয়েছে যে যাকে অ্যারেস্ট করা হবে 24 ঘন্টার মধ্যে তাকে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছে হাজির করতে হবে। এক্ষেত্রে সামান্য কিছু ডিসপিউট দেখা যায়, যেমন সংবিধানে কোথাও বলা হয়নি যদি যেদিন অ্যারেস্ট করা হয়েছে তার পরদিন যদি ছুটির দিন থাকে বা হলিডে থাকে তাহলে সেক্ষেত্রে কি মেজারমেন্ট নেওয়া হবে। এরপর আসছি আর্টিকেল 23 এবং 24, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। আমাদের দেখা যায় মধ্যযুগ বা তার আগে থেকে শোষণের একটা ব্যাপার চলে আসছে, শোষণ হয়ে আসছে আমরা বরাবর, কিন্তু এই শোষণের ধারাটা বা শোষণের একটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। আজও দেখা যায় নানা জায়গায় নানাভাবে মানুষ শোষিত হচ্ছে, কিন্তু এই 23 এবং 24-এ বিশেষ করে ফোকাস করা হয়েছে হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড ট্রাফিকিং। আজও নানা জায়গায় দেখা যায় নারী পাচার হচ্ছে, শিশু পাচার হচ্ছে। এই সমস্ত নারী পাচার, শিশু পাচার, এই হিউম্যান ট্রাফিকিংকে আর্টিকেল 23 এবং 24-এ ইললিগাল বলা হয়েছে। আর্টিকেল 25 থেকে 28,
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান দিয়েছে, অর্থাৎ ধর্মের অধিকার। একজন ব্যক্তি সে যে কোনো ধর্মে ধর্মান্তর হতে পারে, সে যে কোনো ধর্মকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে, এই সমস্ত স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে বলা হয় সে কোনো এক ব্যক্তি সে কোনো ধর্মের প্রচার করতে পারে, ধর্মের আনুগত্যতা লাভ করতে পারে, কিন্তু অন্য কারোকে জোর করে কিন্তু ধর্মান্তর করাতে পারে না। এটা কিন্তু এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। এছাড়া রয়েছে আমি যে কোনো ধর্মে ধর্মান্তর হতে পারি। আবার সুপ্রিম কোর্ট থেকে এও বলা হয়েছে কেউ যদি কোনো ধর্মের প্রতি অবিশ্বাস আসে, সে কোনো ধর্মই মানে না, সেই নাস্তিকেরও কিন্তু থাকার অধিকার রয়েছে, নাস্তিকেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। আর্টিকেল 29 আর আর্টিকেল 30 কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আমাদের সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য বৈধতা লাভ করেছে। অর্থাৎ আর্টিকেল 29-এ বলা হয়েছে পিছিয়ে পড়া শ্রেণীর বিভিন্ন কালচার রয়েছে যা ধীরে ধীরে অবলুপ্তি ঘটতে পারে, অর্থাৎ তাদের কালচার হয়তো আমাদের জনসাধারণের মধ্যে খুব একটা অ্যাক্টিভ থাকে না, সেই জিনিসগুলো যাতে প্রচলন থাকে তাই 29-এ সেই পিছিয়ে পড়া শ্রেণীর যে সংস্কৃতি রয়েছে সেগুলোকে পুনরুজ্জীবিত করা হয়েছে। 30-তে পিছিয়ে পড়া শ্রেণী যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, বাকিদের মতো তারাও যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে জীবনে কিছু করে দেখাতে পারে, জীবনে কিছু করতে পারে, সেই অধিকার তাদের দেওয়া হয়েছে আর্টিকেল 30-তে। কনস্টিটিউশনের অরিজিনাল যে ধারাগুলো ছিল, যে অধিকারগুলো ছিল, তার মধ্যে আর্টিকেল 31-এ ছিল রাইট টু প্রপার্টি, কিন্তু বর্তমানে রাইট টু প্রপার্টি আন্ডার আর্টিকেল 300 পার্ট এর মধ্যে সেটা লিগ্যাল রাইটের স্থান পেয়েছে, তাই সেটা আমাদের মৌলিক অধিকারের আলোচনার বিষয় নয়। আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। বলা হয় বি.আর. আম্বেদকরের ভাষায় দিস ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেন? আমরা যখনই কোনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হব বা কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে বঞ্চিত হব, আমরা কিন্তু আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের শরণাপন্ন হই। আর্টিকেল 32 আমাদের এই অধিকারের জন্য 5টি রিট জারি করেছে। কি কি? হেবিয়াস কর্পাস, মেন্ডামাস, প্রহিবিশন, কার্টিওরারি এবং কুও ওয়ারেন্টো। হেবিয়াস কর্পাস অর্থাৎ টু হ্যাভ দ্য বডি। অপরদিকে হেবিয়াস কর্পাস কিন্তু আমাদের স্বাধীনতাকে সুরক্ষা প্রদান করেছে, যেমন রাইট টু মুভমেন্ট, কোথাও যাওয়ার অধিকার, আমরা আমাদের দেশে যেখানে ইচ্ছে যেতে পারি, এই অধিকারের সুরক্ষা দিয়েছে আর্টিকেল 32। এছাড়া কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ কেন আনা হলো, তার কতটা ন্যায়সম্মত দিক আছে, সেইটা জানার জন্য কিন্তু হেবিয়াস কর্পাস ইস্যু করতে পারে। হেবিয়াস কর্পাস কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও ইস্যু করা যায়, আবার কোনো পাবলিক পোস্ট হোল্ড করেছে এরকম কারোর ক্ষেত্রেও কিন্তু ইস্যু করা যেতে পারে। নেক্সট, মেন্ডামাস অর্থাৎ টু কম্যান্ড বাই দ্য কোর্ট। কোর্ট কোনো কিছু কম্যান্ড করবে। মেন্ডামাস শুধুমাত্র কোনো পাবলিক অফিসের ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু মেন্ডামাস প্রযোজ্য নয়। এক্ষেত্রে পাবলিক অফিস হোল্ডার, যেমন ধরো ভিসি, ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি কিন্তু একটি পাবলিক পোস্ট হোল্ড করে আছে। এই সমস্ত যারা পাবলিক পোস্ট হোল্ড করে আছে তাদের ক্ষেত্রে কোর্ট যদি কোনো রকম কমেন্ট করে, কোনো রকম ইনস্ট্রাকশন দেয় যে এটা তোমাকে করতে হবে, এটা তোমায় দেখাতে হবে, তাহলে সেই সমস্ত পাবলিক পোস্ট হোল্ডাররা তা করতে বাধ্য। প্রহিবিশন কোনো ইন্ডিভিজুয়াল তো নয়, কোনো পাবলিক অফিস হোল্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য না। প্রহিবিশন শুধুমাত্র জুডিশিয়ারি বা কোয়াসি জুডিশিয়াল বডি যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কারা এই কোয়াসি জুডিশিয়াল বডি? যেমন ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল, কম্পট্রোলার অডিটর জেনারেল বা ক্যাগ, এরা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি। এদের ক্ষেত্রে বলা হয় এরা যাতে নিজেদের জুরিসডিকশনের আওতায় যেইটুকুনি পড়ে তার বাইরে যাতে না যায়। প্রহিবিশন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করে। কোর্ট তাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কাজ করতে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করতে পারে। কার্টিওরারি এর অর্থ বলতে গেলে বলা হয় টু কোয়াশ অর টু ক্যান্সেল।
কোয়াশ আর ক্যান্সেল কীরকম, এটিও প্রহিবিশনের মতো শুধুমাত্র জুডিশিয়ারি এবং কোয়াসি জুডিশিয়াল বডির ক্ষেত্রেই প্রযোজ্য। তাই কোনো রকম জাজমেন্টকে যদি পোস্টপন করা হয়, কোনো রকম জাজমেন্ট ক্যান্সেল করা বা কোনো স্টেটমেন্টকে যদি ক্যান্সেল করতে হয়, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই অ্যাক্টের বিরুদ্ধে, সেই জাজমেন্টের বিরুদ্ধে কার্টিওরারি জারি করতে পারে। লাস্ট, কুও ওয়ারেন্টো। কুও ওয়ারেন্টো যদি আমরা আক্ষরিক অর্থ জানি, তাহলে সেটা হবে তোমার কি অধিকার আছে। অর্থাৎ কুও ওয়ারেন্টো কোনো পাবলিক অফিস হোল্ডারের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি। যে এই পাবলিক অফিস হোল্ড করে আছে, তার সেই পোস্টটা হোল্ড করার কতটা অধিকার আছে, কতটা সে ওই পোস্ট হোল্ড করার যোগ্য, এই কোয়েশ্চেন করে কিন্তু সুপ্রিম কোর্ট তার কাছে জানতে চাইতে পারে। সে যদি সত্যিকারের যোগ্য হয় তো দ্যাটস ফাইন। যদি সে সেই পদের যোগ্যতা অর্জন করতে না পারে, তারপরেও সেই পোস্ট হোল্ড করে থাকে, সুপ্রিম কোর্ট তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়ে থাকে।